রুদ্র গম্ভীর স্বরে নিজের ব্যাগ নিয়ে আগে আগে হাঁটতে লাগলো। তটিনী নিজের ছোট ছোট পা নিয়ে পিছিয়ে পড়লো। অগত্যা ভাব ছেড়ে দৌড়ে রুদ্রের হাত ধরে হাঁটতে লাগলো। দৌড়ে আসতে গিয়ে ভাবওয়ালা তটিনীর ভাবওয়ালা সানগ্লাসও খুলে পড়ে গেল। রাত 8টার দিকে এসি বাসে বসে পড়লো তারা। তটিনীর সিট রুদ্রের পাশেই পড়েছে। রুদ্র নিজেই নিজের পাশে সিট কেটেছে। যেই মেয়ে কখন না আবার হারিয়ে যায় এদিক সেদিক। বাসের সিটে তটিনী পায়ের উপর পা তুলে বসেছে। রুদ্র গম্ভীর স্বরে বলল, পা নামিয়ে বস, তোর বাপ চাচা কিনে নি বাস। তটিনী নাক ফুলিয়ে বলল, বাপ চাচার কিনে নি তো কি হইছে? আপনি টিকিট কাটেননি, টাকা দিয়ে বসছি, পারলে সিটের ওপর পা তুলে বসবো, আমার ইচ্ছা। রুদ্র মুখে কুলু পেটে নিল। সে মনে মনে প্রতিজ্ঞা করলো যাত্রা পথে আর একটাও বাক্য ব্যয় সেই ভাবওয়ালি ছোকরুটি মেয়েটার সাথে করবে না। 12 ঘন্টা জার্নি, এই 12 ঘন্টা তটিনী একদমই চুপ হয়ে বসে থাকার মতো মেয়ে নয়। রুদ্র নিজ থেকে কথা বলছে না বলে তটিনী নিজ থেকেই বলল, বাসে তো 12 ঘন্টা বসে থাকতে হবে, চলুন না কিছু করি। রুদ্রের গম্ভীর গলা। কি করতে চাইছিস? তটিনী ঠোঁট উল্টে বলল, যা করলে বোরিং লাগবে না। রুদ্র নিজ ব্যাগ থেকে হেডফোন বের করে দিল। তটিনী সেটা হাতে নিয়ে বলল, জার্নিতে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে যাব। ওয়াও। রুদ্র হেডফোন কেড়ে নিয়ে বলল, ওটা তোর জন্য না। তটিনী মন খারাপ করে বলল, দেন না একটু, গানই তো শুনবো। রুদ্র অদ্ভুত চোখে তাকিয়ে বলল, এটা দিয়ে গান ছাড়া কি আর কিছু শোনা যায়? তটিনী মাথা নাড়িয়ে না বলল। রুদ্র অদ্ভুত চাহনি না পাল্টিয়েই বলল, তাহলে বললি কেন? গানই তো শুনবি, অন্য কিছু শোনার ধান্দায় ছিলি নাকি? তটিনী ফিস ফিস করে বলল, আমাদের ক্লাসের একটা মেয়ে অন্য কিছু শোনে রুদ্র ভাই। রুদ্র অদ্ভুত দৃষ্টিতে আবারও তাকিয়ে বলল, কি শুনে? তটিনী মুখে হাত চেপে বলল, জানি না তো, তবে শোনে অন্য কিছু। তাই না জানলে কেমনে জানলে অন্য কিছু শুনে? তটিনী ঠোঁট উল্টে বলল, আমার পেছনের সিটে সাথী নামের একটি মেয়ে বসে। ও সারাক্ষণ হেডফোন কানে লাগিয়ে থাকে, ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলে ফিসফিস করে। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই শুনিস না কেন? তুইও শুনবি। সেন্ট মার্টিন থেকে এসে তোকে আমি ভালো ব্র্যান্ডের একটা হেডফোন কিনে দিব। সেটা দিয়ে সারাক্ষণ তুইও ক্লাসে বসে ফিসফিস করে কথা বলবি, ঠিক আছে? তটিনী মন খারাপ করে বলল, কিন্তু আমার মতো বয়ফ্রেন্ড নেই রুদ্র ভাই। রুদ্র দাঁত কিরমিরিয়ে বলল, নেই কেন? তটিনী অবুঝ বাচ্চার মতো বলল, হবে কিভাবে? যারাই প্রেম করতে আসে তাদেরই তো আপনি টাইট দিয়ে তাড়িয়ে দেন। রুদ্র নিজের মাথা চেপে ধরে বলল, চুপ কর, আমার কি খেয়ে কাজ নেই? তুই প্রেম করবি কর, আমার কি? আমি কেন হুদাই টাইট দিতে যামু? তোর বিয়েতে কি তোর জামাই আমারে টাকা দিব তোরে সারা জীবন পাহারা দিয়ে রাখার জন্য? তটিনী ঠোঁট উল্টে বলল, তাহলে রাজ যে বলল আপনি সবাইকে তাড়িয়ে দেন। রুদ্র হাত জোর করে বলল, ক্ষমা দেন মা, আমি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্ট পাচ্ছি না। বলেই ভাবওয়ালি তটিনীকে ইগনোর করে চোখে সানগ্লাস পরে নিল রুদ্র। ভাবের বিপরীতে ভাব পেয়ে তটিনী দাঁত বের করে হেসে বলল, ও আচ্ছা, আপনি আমাকে এতক্ষণ নকল করতে চেষ্টা করেছিলেন রুদ্র ভাই। বাস যখন টেকনাপে এসে থামলো তখন তটিনী গভীর ঘুমে আচ্ছন্ন। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ, সকালের মৃদু হাওয়া দোলা দিয়ে যাচ্ছে মানুষের মন। রুদ্র প্রথমে মৃদু স্বরে ডাকলো, ঐশী, ঐশী ওঠ। কিন্তু কোনো আওয়াজ দিল না তটিনী, বরং নাক ডাকতে লাগলো। রুদ্র হতভম্ব হয়ে চারিদিকে তাকালো। ভাগ্যিস সবাই তখনও ঘুমে। এই প্রথম তটিনীকে নাক ডাকতে দেখছে রুদ্র। তার মনে পুরনো ক্ষোভ জেগে উঠল। স্মার্টফোন বের করে রেকর্ডার অন করলো সে।
তাতে রেকর্ড করলো তটিনীর নাক ডাকার গান। ফোন পকেটে রেখে এবার রুদ্র কানের কাছে মুখ নিয়ে ডাকলো, ঐশী। তটিনী ঘুম জড়ানো কণ্ঠে বলল, ওর পৌঁছে গেছি তো। তটিনী জবাব দিল না। বাধ্য হয়ে রুদ্র হাত দিয়ে টেনে দাঁড় করিয়ে দিল তটিনীকে। তটিনী ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, যদি পড়ে যেতাম মাথা ঘুরে, আপনি তার ড্রাইভার নিতেন রুদ্র ভাই। রুদ্র সাইড দিয়ে বের হয়ে গেল, বলল, এত কথা শোনার টাইম নাই, বের হ জলদি। বলেই রুদ্র বাকিদেরকে ডাকতে শুরু করলো। একে একে সবাই জেগে গেল। ব্যাগপত্র কাঁধে নিয়ে নামতে লাগলো সবাই বাস থেকে। টেকনাফের দমদমিয়া এলাকায় এসে থেমেছে বাসটি। সকালে নাস্তা সেখানেই সেরে নিল তারা। এখান থেকে কয়েকটি ঘাটের দিকে সেন্ট মার্টিন যাওয়ার জাহাজগুলোর অবস্থান। রুদ্ররা কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনিং এর দ্বিতীয় তলায় টিকিট নিল। ভাড়া পড়লো আসা যাওয়া জনপ্রতি ১,৫০০ টাকা। তটিনী দাঁত বের করে হেসে বলল, আমার তো ভাড়া নিয়ে চিন্তা নেই, যা দেয়ার রুদ্র ভাই দেবে, কারণ আমি তো তার দায়িত্বেই বাসা থেকে বের হয়েছি। তটিনীর কথা শুনে রুদ্র ফটাফট বলল, বাড়ি থেকে বের হওয়ার পর না আমরা কেউ কারো কিছু লাগি না। তুই না বলেছিস আমি তোর কাজিন হই না? তবে এখন কিসের দায়িত্ব? আমি কোনো ভাড়া টাড়া দিব না, তোর ভাড়া তুই দে। তটিনী কাঁদো কাঁদো মুখ করে বলল। রুদ্র দাঁত কিরমিরিয়ে বলল, তাই? তটিনী এবার মুখ কাচুমাচু করে বলল, দিয়ে দিন না রুদ্র ভাই, আমার কাছে মাত্র ৫,০০০ আছে, ওগুলো তো সেন্ট মার্টিনে শপিং করতেই চলে যাবে। রুদ্র কথা বলার ভাষা হারিয়ে ফেলল। শেষ পর্যন্ত সেন্ট মার্টিনের শপিং? সিরিয়াসলি? টিকিট কাটার পর নিতে হলো গেট পাস। পানির ওপর কাঠের তৈরি করিডোরের মতো প্রায় ২০০ মিটার লম্বা ব্রিজ। সেটা পেরোনো সহজ ছিল না তটিনীর জন্য। সে রুদ্রের হাত ধরে হেলে দুলে ধীরে ধীরে জাহাজে উঠল। রুদ্র তটিনীর পেছনে উঠল বাকি ৫ জনও। দূরে দাঁড়িয়ে থাকা জাহাজগুলো যেন স্বাগত জানাচ্ছে তাদেরকে। চারিদিকে অপরূপ পরিবেশ, সবুজের সমারোহ। দূরে আরো কিছু জাহাজ চোখে পড়ল সবার। একে একে লোকজনে ভরে উঠল রুদ্রজের জাহাজ। দ্বিতল যানবাহনটি ছাড়লো সকাল ৯টার কিছুক্ষণ পর। মন নেচে উঠল তটিনীর। সে রুদ্রর হাত চেপে ধরে বলল, সবকিছু এত সুন্দর কেন রুদ্র ভাই? রুদ্র হেসে বলল, আরও অনেক কিছু দেখার বাকি এখনো। এনজয় করে যা, ধীরে ধীরে সব দেখতে পাবি। আপনি কি আগে কখনো সেন্ট মার্টিনে গিয়েছিলেন রুদ্র ভাই? রুদ্র সবুজ সমারোহের দিকে তাকিয়ে চোখ জোড়াতে জোড়াতে বলল, ক্লাস 5-এ থাকতে গেছিলাম একবার, তখন তুই পুচকে ছিলি। টেকনাফে নদীর পাশে পাহাড়। টেকনাফ থেকে সেন্ট মার্টিনের দূরত্ব প্রায় ৪২ কিলোমিটার। ২৫ কিলোমিটার নাফ নদী আর বাকি ১৭ কিলোমিটার খোলা সাগর। পথটুকু পাড়ি দিতে লাগে প্রায় ২.৫ ঘন্টা। মূলত এটা কোনো নদী নয়, বঙ্গোপসাগরের বর্ধিত অংশ। তবু এর স্থায়ী পরিচয় নাফ নদী হিসেবে। এর পানি সাগরের মতোই লবণাক্ত। নদীর মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ ও মায়ানমারকে দুভাগে ভাগ করেছে। পশ্চিম পাড়ে বাংলাদেশের টেকনাফ উপজেলা এবং পূর্ব পাড়ে মায়ানমারের রাখাইন প্রদেশের আকিয়াব। নদীটা যখন পেরিয়ে যাচ্ছিল তখন চঞ্চল তটিনী আবেগে চোখের জল ছেড়ে আবারও বলেছিল, সবকিছু এত সুন্দর কেন রুদ্র ভাই? রুদ্র ভেবেছিল শুধু জলই দেখা হবে। টেকনাফে অনেক পাহাড়ও চোখে পড়ল তাদের। নদীর কোল ঘেঁষে আছে গাছের সারি, জেলেদের মাছ ধরার দৃশ্য আর নীল আকাশ, সব মিলিয়ে অপূর্ব। রুদ্র সেই অপূর্ব দৃশ্য ক্যামেরায় বন্দি করতে করতে বলেছিল, তোকে একদিন পুরো দেশ ঘোরাবো ঐশী। আরও কত কিছু রয়েছে আমাদের বাংলাদেশে। এত সবুজে ভরা দেশ আর কোথাও নেই। জাহাজের পিছু পিছু খাবারের লোভে উড়ে আসছে গাংচিল। এক সময় জাহাজ পেরিয়ে গেল শাহপরীর দ্বীপের শেষ অংশ বদরমোকর চর। সাগরের নীলাভ জলে মন ভিজিয়ে দিল সকলের। এত অপরূপ বাংলা। কেউ বসে কেউ দাঁড়িয়ে নাফ নদী ও ওপারে মায়ানমার সীমান্তের সৌন্দর্য দেখছে। সাগরের হাওয়ায় ভেসে যেতে লাগলো সবার মন। নাফ নদীর পার ঘেঁষে মায়ানমারের সঙ্গে কাটাতারের সীমান্ত। সাগরের দিকে এগিয়ে যাচ্ছে জাহাজ। সাগর ও নদীর পানি ভিন্ন দুই রং। কি বিচিত্র সেই লীলা! মাঝে মধ্যে সবাই জাহাজের ভেতরে ঢুকে খানিক বিশ্রাম নিয়েছে। সাগরের নীল জলে সাদা ফেনার খেলা।
সাগর ও নাফ নদীর মোহনায় জেলে নৌকা দেখা যাচ্ছিল। সোনার বাংলার অপরূপ সৌন্দর্যে নেচে উঠছিল প্রতিটা প্রাণ। দীর্ঘ ক্লান্তিহীন ভ্রমণ শেষে সবাই নামলো প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ঘাটে। জাহাজ থেকে নামার পর আগে থেকে ভাড়া করা রিসোর্টে যাওয়ার জন্য টমটম নেওয়া হলো। ভাড়া পড়লো 100 টাকা। রিসোর্টের পাশেই সৈকত দেখে মন জুড়িয়ে গেল তটিনীর। হাতের ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে এগিয়ে গেল সেদিকে। রুদ্র ক্যামেরা নিয়ে পেছনে ছুটতে ছুটতে বলল, আস্তে আস্তে যা, পড়ে যাবি তো। রুদ্রের ক্যামেরায় বন্দী হলো সৈকতের মোহনীয় মায়ায় আটকে পড়া তটিনীর অপরূপ সোনার মতো ছবি। অবশেষে দারচিনি দ্বীপের দেশে রুদ্রের সাথে পৌঁছে গেলই তটিনী ইস্পাত ঐশী। প্রায় 250 বছর আগে আরব ব্যবসায়ীরা প্রথম এই দ্বীপে আসেন। তারা এর নাম দেন জিঞ্জিরা। পরবর্তী সময়ে পর্তুগিজ জলদস্যুরা দ্বীপটির নাম রাখেন সিনেমান আইল্যান্ড, বাংলায় দারুচিনি দ্বীপ। ব্রিটিশ শাসনকালে চট্টগ্রামের ডিসি মার্টিনের নামে এর নামকরণ হয় সেন্ট মার্টিন দ্বীপ। এখানকার আদিবাসীদের আগমন ঘটে বহু বছর আগে। টেকনাফ থেকে কিছু সংখ্যক জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে এসে দ্বীপটির সন্ধান পায়। এরপর তারা স্থায়ী বসতি গড়ে তোলে। শুরুতে 7টি পরিবার ছিল বলেই জানা যায়, তবে পরে এসব পরিবারের সূত্রেই আসতে থাকে আরও লোক। বর্তমানে দ্বীপটিতে প্রায় 7,000 লোকের বসবাস। পুরো দ্বীপে 9টি গ্রাম এবং একটা ইউনিয়ন। পর্যটকদের নিরাপত্তা এখানকার মানুষের অগ্রাধিকার বিষয়। তাই যে কেউ অবাধে যে কোনো সময় ঘুরতে পারেন সাগর পাড়ে। জীবিকা বলতে মাছ ধরা, ধান চাষ, তরমুজ চাষ ও নারকেল গাছ বেষ্টিত এই দ্বীপে দেশি বিদেশি পর্যটকরা বেড়াতে আসে। পর্যটকদের জন্য রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল হোটেল। দ্বীপটিতে তটিনীরা ছিল মোট 2 দিন। দ্বীপটি দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। প্রবাল পাথরের উপর দিয়ে হাঁটার অনুভূতি অন্যরকম। দূরে জেলেদের নৌকা দেখা মেলে। দ্বীপের কয়েকটি জায়গা থেকে সাইকেলও ভাড়া নেওয়া যায়। সাইকেল নিয়ে সৈকতে ঘোরা যাবে। তটিনী বায়না করেছিল সে সাইকেলে ঘুরবে। অগত্যা রুদ্র সাইকেলেও ঘুরিয়েছিল তাকে। বিকালে দ্বীপ ঘুরতে বের হওয়াটা ছিল উপভোগ্য। হাঁটতেই ভালো লাগে বেশি। ঘুরতে ঘুরতে হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত বাড়ি সমুদ্র বিলাসের সামনে গেছিল তারা। প্রয়াত নন্দিত এই কথা সাহিত্যিক এটি গড়ে তুলেছিলেন। এই সমুদ্রের বিলাসের সামনে ক্লিক করা হলো একটি গ্রুপ ফটো। রুদ্রসহ 6 জনের সাথে জায়গা করে নিয়েছিল চঞ্চল তটিনী নামের মেয়েটি। ঘুরতে ঘুরতেই বেলা গড়িয়ে গোধূলি হলো। অনেকে বেলা শেষে সাগর পাড়ে নিজেকে দেখবেন বলে ভিড় করলেন। সূর্যাস্তের ক্ষণ ঘনিয়ে আসছিল। সবাই দারুণ উচ্ছ্বাসে সূর্যাস্ত দেখেছিল। বলে রাখা ভালো, রাতে সৈকতে বসে সাগরের গর্জন শোনার মধ্যে আছে এক অন্য রকম আনন্দ। তটিনীরা সেই আনন্দ উপভোগ করেই 3 দিনের ট্যুর শেষে বাড়ি ফিরেছিল। রুদ্রের ভার্সিটি বাসা থেকে প্রায় 1.5 ঘন্টা দূরত্বে, সেজন্য সে বাইক ব্যবহার করে। দারুচিনি দ্বীপ থেকে আসার পর বন্ধুদের সাথে আর আড্ডা দেওয়া হয়নি তার। আজকেই 2য় ইয়ারের ক্লাস শুরু তাদের। তীব্র আগ্রহ নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে রুদ্র যখন বাইকে বসে মাথায় হেলমেট পরছিল, তখনই কাঁধে স্কুল ব্যাগ নিয়ে 2 বেনি নাচিয়ে হেলে দুলে এসে দাঁড়ালো তটিনী। রুদ্র হেলমেট পরে নিয়ে বলল, স্কুলে যাচ্ছিস? তটিনী নাক ফুলিয়ে বলল, স্কুল ড্রেস পরে কি মানুষ টয়লেটে যায় নাকি? রুদ্র নিজের মুখ সামলে নিল। কোনো বাক্য ব্যয় না করে বাইক স্টার্ট দিতেই তটিনী চট করে পেছনে বসে পড়ল। রুদ্র চোখ মুখ কুঁচকে বলল, পেছনে বসেছিস কেন? তো কি সামনে বসবো? আমার আপত্তি নেই। হিন্দি সিনেমায় নায়িকারা সামনে বসে, আমি দেখেছি। তটিনীর নির্লিপ্ত উত্তরে রুদ্রের গলা শুকিয়ে গেল। হালকা কেশে বলল, তুই বাড়ির গাড়ি দিয়ে স্কুলে যা। তটিনী মন খারাপ করে বলল, আজ আমার বান্ধবী ললিতা স্কুলে যাবে না রুদ্র ভাই, সেজন্য আমার একা যেতে ভালো লাগছে না। তুমি প্লিজ পৌঁছে দাও। তো গাড়িতে যা না, ড্রাইভার চাচা পৌঁছে দিবে। তটিনী মুখ ছোট করে বলল, গাড়িতে যেতে ভালো লাগে না সব সময়। ললিতার সাথে হেঁটে হেঁটে যেতে ভালো লাগে। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, কি হয়েছে ললিতার? তটিনী মুখ কাদো কাদো করে বলল, ওর অনেক জ্বর রুদ্র ভাই। রুদ্র গম্ভীর গলায় বলল, ধরে বস,
তোকে পৌঁছে দিয়ে আমাকে ভার্সিটিতে যেতে হবে। রুদ্র নিজের হেলমেট খুলে তটিনীকে পরিয়ে দিল। তারপর বাইক পুনরায় স্টার্ট দিল সে। তটিনী পেছন থেকে শক্ত করে 2 হাত দিয়ে ধরল তাকে। এত আস্তে চালাচ্ছেন কেন? আরো জোরে চালান। রুদ্র স্পিড বাড়ালো। হাওয়ার বেগে ছুটতে লাগলো বাইক। তটিনী 1 হাত দিয়ে রুদ্রের চুলগুলো মুঠো করে ধরলো। রুদ্র তৎক্ষণাৎ বাইক থামিয়ে নিল, দাঁত কিরমিরিয়ে বলল, তোকে আমাকে ধরে বসতে বলেছি, চুল ধরে বসতে বলিনি ফাজিল। তটিনী চোখ মুখ কাচুমাচু করে বলল, না ধরলে পড়ে যেতাম তো, ভয় করছিল। তাহলে বললি কেন স্পিড বাড়াতে, বেয়াদব মহিলা একটা। তটিনী ঠোঁট ফুলিয়ে বলল, আমি মহিলা নই রুদ্র ভাই, আমি তো মেয়ে। রুদ্র কথা না বাড়িয়ে বাইক স্টার্ট দিল। তটিনী স্কুলের সামনে নামিয়ে দিয়ে স্পিড বাড়িয়ে হাওয়ার বেগে ছুটে গেল। তটিনী সেদিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, এ ভাব। গোধূলি বিকেল। তটিনী বাসায় ফেরে 1টার দিকে। মাঝে মধ্যে তো 12:30টার মধ্যেই চলে আসে। সেই মেয়ে আজ বিকেল হয়ে গেল, তবু এখনো বাসায় ফেরেনি। ব্যাপারটা চিন্তার না? অবশ্যই চিন্তার। ইতিমধ্যে হুলুস্থুলু পড়ে গেছে তটিনীর বাড়ির মধ্যে। রোবানাহার কেঁদে কেটে একাকার অবস্থা। ঈশানী কান্না আটকে রেখে তাহের ও তাহসিনকে লাগাতার কল করে যাচ্ছে, কিন্তু কেউই ফোন রিসিভ করছেন না। আজ রুদ্র বাসায় ফেরেনি। রাজ ও তুরফান আজ মাঠে খেলতে যায়নি। এক কোণে মন খারাপ করে দাঁড়িয়ে আছে তারা। দুজন মিলে তটিনীর বান্ধবী ললিতার বাড়িতে খোঁজ নিয়েছে, কিন্তু ললিতা আজ স্কুলে যায়নি জ্বরের কারণে। স্কুলের টিচারদের থেকেও কিছু জানা যায়নি। তারা যথাসময়ে স্কুল ছুটি দিয়ে দিয়েছেন। তারপর কে কোথায় গেছে সেটা তো তারা জানেন না। ঈশানী হাত দিয়ে মুখ চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠলেন। তার চঞ্চল মেয়েটি ছাড়া বাড়িটা খা খা করছে। আহাজারি করে বললেন, কোথায় গেলি মা? তটিনী ফিরে আইসো না মা, মা তোকে আর বকবে না। রোবানাহার চোখের জল মুছে তাহসিন ইরফানকে কল দিলেন। এইবার কল রিসিভ হলো। ধরেছে তাহসিন ইরফানের অ্যাসিস্ট্যান্ট। বললেন, তারা দুজন মিটিংয়ে রয়েছেন। রোবানাহার রেগে চিৎকার করে বললেন, তোমার স্যারকে গিয়ে বলো তার মিটিং থেকেও জরুরি কিছু এদিকে শেষ হয়ে যাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ছেলেটি ভোরকে গিয়ে বলল, আমি এক্ষুনি স্যারকে ইনফর্ম করছি ম্যাম। তার ঠিক 3 মিনিটের মাথায় তাহসিন ইরফান ফোন ব্যাক করলেন। তড়িৎ গতিতে বললেন, কি হয়েছে রোবা? রোবানাহার রাগে ফেটে পড়লেন। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, তোমরা 2 ভাই থাকো তোমাদের মিটিং নিয়ে, এদিকে আমার মেয়ে খুঁজে পাচ্ছি না। তোমাদের তো কিছু না, তোমরা তো জন্ম দিয়েই রেহাই পেয়ে গেছো। আমার মেয়ের কিছু হলে আমি তোমাদের 2 ভাইকে দেখে নেবো। ইরফান। কল লাউডে ছিল। তাহের ইফাত তড়িঘড়ি করে ফোন কেড়ে নিয়ে বললেন, মানে কি হয়েছে ভাবি? রোবানাহার কল কেটে দিলেন। আধা ঘন্টা পর বাড়িতে এসে পৌঁছলেন 2 ভাই। নিজের স্ত্রীদের সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা তাদের। মেয়ের চিন্তায় পাগল পাগল অবস্থা সবার। 2 ভাই মিলে কোনো জায়গা বাদ রাখেননি। যত আত্মীয় স্বজন আছে সবাইকে ফোন করে জিজ্ঞাসা করেছেন তটিনী গিয়েছে কিনা। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতেই বাড়িতে কান্নার রুল পড়ল। চিৎকার করে কাদার আহজারি শোনা যাচ্ছে শুধু। তুরফান ও রাজ একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। বহুদিন পর ভার্সিটি থেকে নোট কালেক্ট করতে করতে ও বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে রুদ্র বাড়িতে পা রাখলো সন্ধ্যের দিকে। কান্নার শব্দ কানে যেতেই বুকটা ছ্যাত করে উঠল তার। বাইক ফেলে দৌড়ে এসে ঢুকলো বাড়িতে। মেঝেতে বসে ঈশানী মাথায় পানি ঢালছেন রোবানাহার। রুদ্র শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করলো, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।